4 লাখ টাকা চুক্তি করে 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিকাশে এত লক্ষ লক্ষ টাকা পাঠাইছেন আপনি। australia.jobvisa.com এটা কোনো অথেন্টিক ওয়েবসাইট হইলো? স্যারের সাথে আমি কথা বলছিলাম, এটা এম্বাসি থেকে স্যাররে বলছে এম্বাসি এই টাকাটা নিবে। আচ্ছা, বাংলাদেশে এম্বাসি যদি ঘুষ খায়, বাংলাদেশের এমবেসিতে কোশ্চেনই ওঠে না কোনো টাকা চাওয়ার। এখন টাকা দিবেন, এই টাকা দেওয়ার পরে আবার আপনারা কতদিন ঘুরে আরেকটা উসিলা দিয়া কতটা নেশায় আসক্ত হয়েছেন আপনি। 4 লাখ টাকায় কাউকে অস্ট্রেলিয়া নিতে পারে, তাহলে তার আত্মীয় স্বজন, তার গ্রামের লোকজন সব নিয়ে যাবে না, আপনারা কেন নিবে? তারপরে जी एम्बेसी में एट लास्ट अभी थोड़ा देर पहले हमारा बात हुआ जो ऑफिस और खत्म होने के पहले, तो आपका कंट्री के एम्बेसी से बताया गया जो 2,60,000 रुपये लगेगा, ठीक है। एट लास्ट एंड फाइनल 2,60,000 रुपया अगर हम लोग जमा करेंगे तो देन आपका फाइल अप्रूवल करके छोड़ेगा, ठीक है। তবে 2,60,000 টাকা 3 দিনের ভিতরে দিতে হবে। 60,000 2,60,000 টাকা দিলে অ্যাপ্রুভাল করে ছেড়ে দেবে, কিন্তু আমার এখন পর্যন্ত পাসপোর্ট তারা জমা এটা একটা প্রতারক চক্রের ফাঁদে পড়ছেন। আচ্ছা, আমরা সরাসরি অস্ট্রেলিয়ার জব ভিসা সংক্রান্ত একটা গল্প শুনবো। মানে উনি অস্ট্রেলিয়ার জব ভিসার জন্য অনেক আশায় কোনো একটা এজেন্সি বা কোনো একটা পার্সনের কাছে একটা বড় ধরনের টাকা পয়সা লেনদেন করেছে। তো আমরা এই গল্পটা শুনবো। এখনও আমি জানি না এটা কি উনি আসলে মানে কি বলবো যে কোনো প্রতারক চক্রের হাতে পড়েছে নাকি সঠিক মানুষের কাছে পড়েছে, এটাও জানি না। আমি এই গল্পটাই আপনাদেরকে সাথে নিয়ে শুনতে চাচ্ছি। হয়তো এই গল্পটার মাধ্যমে আপনারা যারা বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে প্রসেসিং করার জন্য চিন্তা করছেন বা অলরেডি টাকা পয়সা লেনদেন করে ফেলেছেন, তারা বুঝতে পারবেন যে আপনাদের ডিসিশনটা কি সঠিক ছিল কিনা, বা আপনারা কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন কিনা। অথবা এটাও বুঝতে পারবেন, অনেকে দেখা যায় যে সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনাকে একজন একটা অফার দিয়েছে, ওই অফারটা কতটুকু সত্য। হয়তো ওই অফারটা ভালো হলে আপনি সিদ্ধান্ত নিয়ে তার সাথে কোনো রকম কোনো লেনদেন করলেন। তো এই দুইটা জিনিসই আপনারা বুঝতে পারবেন আজকের এই গল্প থেকে। আমি ওনার গল্পটা শুনবো, তারপর ওনার ক্ষেত্রে কি করণীয় বা আপনারা এই ধরনের পরিস্থিতিতে পড়লে আপনারা কি করবেন, সম্পূর্ণ জিনিসটা আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অক্টোবর মাসের 15 তারিখে 25 সালের ওকে, ওকে। তার আগে থেকে আমি ভিডিওগুলো দেখতাম। আচ্ছা, ভিডিওগুলো দেখতে দেখতে হঠাৎ করে ওই ফেসবুকে অস্ট্রেলিয়া বা কানাডা বিভিন্ন, আচ্ছা। তখন ওই আমার মনে হয় কানাডার চাইতে অস্ট্রেলিয়ার প্রচারটা একটু বেশি ছিল। আচ্ছা, প্রচারটা একটু বেশি ছিল, তখন এই জিনিসগুলো সচরাচর চোখে পড়তো। আর যেহেতু আমি কয়েকটা রাষ্ট্র একটু টুকটাক ঘোরাফেরা করছি, তবে অস্ট্রেলিয়াটাকে আমাকে ভালো লাগতো বলে আমি আগ্রহ ছিল দেখাইছি এই বেশি। ফেসবুক ইউটিউবের অ্যালগরিদমটাই হচ্ছে এরকম। জি জি, আপনি যেই জায়গায় থামবেন ওরা সেই জিনিসটাই আপনার কাছে বারবার আসবে। তো আপনি হয়তো এই রিলেটেড ভিডিও দেখেছেন, এই জন্য আপনার কাছে জি জি আসে। ওকে। তারপরে আমার যোগাযোগ হলো সিরাজগঞ্জের একটা পোলা, আচ্ছা, ওনার বাসা সিরাজগঞ্জে। তো উনি অস্ট্রেলিয়াতে গেছে সবে মাত্র। আমার সাথে কথা হলো, কথা হওয়ার পরে উনি বললো যে আমার 27 তারিখে ফ্লাইট। ওনার আচ্ছা, ভিসা হয়েছে, ভিসা হয়েছে, সব কিছু হয়েছে, আমার টিকিট পর্যন্ত আমাকে দিল যে আমার 27 তারিখে এরকম ফ্লাইট। 27 তারিখে ফ্লাইট, তখন আমি ভাবলাম যে 27 তারিখে ফ্লাইট, অবশ্যই সে তো যাবে। যদি যায় তাহলে ওই পর্যন্ত আমি অপেক্ষা করি, দেখি যদি যায় তাহলে তো অবশ্যই কিছু একটা হবে। ওকে, ফাইন। তবে উনি হুট করে 3-4 দিন নাই, হঠাৎ করে বললো কি যে আমার একটু অসুস্থ, আসছি এক জায়গায়, ওখান থেকে বাসায় আসলাম এইমাত্র। তো এখন আমি আগামীকালকে মনে করেন যে ঢাকা যাব। 27 তারিখে ফ্লাইট, 25 তারিখের এই কথাটা হচ্ছে। এয়ারপোর্টে যাওয়ার পরে 27 তারিখে এয়ারপোর্টে যায় পিক দিলে, পিকটা হলো এরকম যে অস্ট্রেলিয়া ইমিগ্রেশনে যে লাইনে দাঁড়ায়া যে ইমিগ্রেশন করে, তো ওখানে একটা পিক দিল। পিক দেওয়ার পরে উনি মনে করেন যে ওখান থেকে নাই, ঢুকে গেছে। বোঝা গেল যে উনি আর বাংলাদেশে নাই, এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে, এখন ফ্লাইট হবে, এরকম অবস্থা। তারপরে আমার সাথে যোগাযোগ হয় নাই। পরে উনি ওখানে যাওয়ার পরে 3 দিন 5 দিনের মতো কোনো কথা হয় না ওনার সাথে। একদিন উনি আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতে দুপুর 2টা বা 2:30 বাজে এরকম। দুপুর 2টা বা 2:30 বাজে, তখন ওদের ওখানে নাকি বিকাল এরকম। আচ্ছা, তো উনি আমাকে ফোন দিল, ফোন দিয়ে সেরে বলতেছে ভাই আমি তো আসছি,
তে আমি স্যারের কাছে এখন যাচ্ছি, একটা অফিসে গেল, অফিসে যাওয়ার পরে মনে করেন স্যারের ভিডিও কলে দেখালো, ওনার ছবিও আমি ভিডিও কলে দেখতেছি, স্যারের সাথে আমি ভিডিও কলে কথা বলছি। তখন উনি আমাকে এরকম বললো, তো আমি বললাম যে তাহলে স্যারের সাথে আমার একটু কথা বলা দাও। উনি করলো কি, স্যারের একটা কার্ড দিল যে উনি একটা লয়ার মানুষ, আচ্ছা, যার প্রুফ আছে, ডকুমেন্ট আছে। ওনার নাম হলো অ্যাডভোকেট রঞ্জিত কুমার। ওকে, ওনার সাথে কথা হলো, উনি আমাকে বললো যে এই বিষয়ে আপনি একটা কাজ করতে পারেন, 8 লাখ টাকায় অস্ট্রেলিয়া যাইতে পারবেন। ফাইন। 8 লাখ টাকা এই অস্ট্রেলিয়া, রঞ্জিত কুমার আপনাকে এই কথা বললো? হ্যাঁ। তো আমি বললাম 8 লাখ টাকা একবারে কি পুরোপুরি টাকা দিতে হবে? তখন উনি বললেন যে এখানে কোম্পানির একটা সুযোগ আছে, অফার আছে। আচ্ছা, অফারটা এরকম, আপনি 50% দিবেন আর 50% ওখানে যায় মানে কাজ করে দিতে পারবেন। খুব চমৎকার, খুব ভালো ইয়া। তাহলে আমি ভাবলাম যে 50% যদি 4 লাখ টাকা যদি দিয়ে যদি যাওয়া যায়, অস্ট্রেলিয়া যাওয়া যায়, মালয়েশিয়া যাইতেই 6 লাখ 6 টাকা লাখ লাগে। টাকা লাগে, তাহলে হ্যাঁ, তাহলে সৌদি আরব যাইতেও 4 লাখ টাকা লাগে। পরে পরে মনে করেন যে উনি কি করলো, বলে আপনি পাসপোর্ট দেন, জিমেইল নাম্বার, ফোন নাম্বার, ছবি ইত্যাদিতে কয়েকটা জিনিস চাইলো, ডকুমেন্ট চাইলো, সেই অনুযায়ী নিল। পাসপোর্ট, জিমেল আইডি, ফোন নাম্বার, ফোন নাম্বার, আর ছবি, ছবি। হ্যাঁ, আর কিছু না? আপাতত কোনো একাডেমিক কোয়ালিফিকেশন, academic মানে আপনার qualification পড়াশোনার আমি সার্টিফিকেট বা কোনো দিছি। তখন দক্ষতা? তখন বললে যে এত কিছু লাগবে না, যেহেতু আইএলটিএস প্রয়োজন নাই। আচ্ছা, আপনি এগ্রি হলেন? হ্যাঁ, এগ্রি আপনার যে বললো কোনো কিছু এগ্রিমেন্ট কোনো কিছু পাঠাইছে না, এমনি মুখে যে বললো ওইটাতেই? এমনি এগ্রিমেন্ট বলতে এরকম কোনো কিছু এগ্রিমেন্ট না। উনি বললে যে এরকম বিষয় যে আপনি 8 লাখ টাকা দিয়ে যাইতে পারবেন, তার 4 লাখ টাকা দিয়ে এখান থেকে পুরোপুরি কমপ্লিট করে আপনি যাবেন। ওখানে যাওয়ার পরে বাদ বাকিটা কোম্পানি স্যালারি থেকে আপনাকে 20% হারে হোক আর 25% হারে হোক কেটে নেওয়া হবে। আচ্ছা, তারপরে উনি আমাকে এই ডকুমেন্টগুলো চাইলে আমি দিলাম, বলে যে আপনি টাকা পাঠান, অ্যাপ্লিকেশন আপনার করে দেই। আচ্ছা, আমি বললাম কত টাকা পাঠাতে হবে? তখন উনি বললেন যে 25,500 টাকা পাঠাতে হবে। 25,500 টাকা পাঠালে তো আমি বললাম তাহলে টাকাটা নেবেন কীভাবে? হুম। টাকাটা নেবেন কীভাবে? উনি আমাকে করলো কি, উনি অস্ট্রেলিয়ায় থাকে? উনি অস্ট্রেলিয়াতে, যে বলতেছে উনি অস্ট্রেলিয়ায় থাকে, বাংলাদেশি? উনি ওই রঞ্জিত কুমারও বাংলাদেশি? না না, রঞ্জিত কুমার ইন্ডিয়ান, কিন্তু থাকে অস্ট্রেলিয়ায়, আচ্ছা, সুপার গার্ডেন কোম্পানিতে। আচ্ছা। আর ওই যে আপনার যেই পরিচিত সিরাজগঞ্জে, পরিচিত সিরাজগঞ্জ, সে তার মাধ্যমে গেছে? তার মাধ্যমে গেছে। ওকে, তাহলে তো একটা ইয়ার প্রুফ আছে। তারে পাইলেন কিভাবে আপনি? কারে? এই যে সিরাজগঞ্জের যে ছেলে, ওকেই তো প্রথমে পাইলাম অনলাইনে। ওকে অনলাইনে পাইছে? ওর যে কাগজপাতি রেডি হয়েছে, সেই কাগজপাতি শো করে মনে করেন যে ছবি অনলাইনে পোস্ট দিছে। আচ্ছা, যে এই নাম্বারে যোগাযোগ করলে আমি হেরাকে রাস্তা দেখায় দেবো বা আচ্ছা, সুযোগ করে দেবো, এরকম। আচ্ছা, আচ্ছা। তো সেই সূত্রপাতে মনে করেন যে উনি টাকা পয়সা 25,500 নিল। কিভাবে পাঠাইছেন? আমি বললাম যে তাহলে টাকাটা নেবেন কিভাবে? তখন উনি বললো কি যে আপনি 2 অপশনে টাকা দিতে পারবেন। অপশন দুটো কি, এক ইন্ডিয়ান অ্যাকাউন্ট নাম্বারে, আর নইলে বিকাশের মাধ্যমে। আচ্ছা, তা আমি বললাম তাহলে ইন্ডিয়ান অ্যাকাউন্টের নাম্বারটাই টাকা আমি পাঠাবো। তখন তো ইন্ডিয়ান অ্যাকাউন্ট টাকা বলে ইন্ডিয়া তো যে কোনো সময় যে কোনো ব্যাংকে থেকে টাকা দেবে না, তো ওইভাবে তো টাকা পাঠানো সম্ভব না। তখন আর মাধ্যমে একটাই, বিকাশের লেনদেন নিল। নেওয়ার পরে এরকম ধাপে ধাপে একটার পর একটা মনে করেন যে অ্যাপ্লাই করলে, তারপর 25,000-এর পরের ধাপটা কি আসলো? 25,000 নিল, নেওয়ার পরে আপনাকে কি দিল? 25,000 পরে তো অ্যাপ্লাই করছে অনলাইন, দেখেন যে অনলাইন দেখেন, আপনি চেক করে দেখেন, পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করলে পরে আপনি দেখতে পাবেন। কোথায় সেটা? এটা হলো আপনার কোন ইয়াতে, ওয়েবসাইটে বা কোন লিংকে? australiajobvisa.com এ। পেপার যতগুলো দিয়েছে সবগুলোই অনলাইন। আস্তে আস্তে ধীরে ধীরে তো এই যে australiajobvisa.com, এখানে সার্চ দিলে পাওয়া যাবে। তো আমি এটা অনলাইনে চেক দিলাম। এই যে এই জিনিসটা দেখিয়েছে আপনাকে যে australiajobvisa.com এ গিয়ে ওখানে আপনার বিভিন্ন ইনফরমেশন দিয়ে সার্চ দেওয়ার পরে এই ডকুমেন্টগুলো আসে। এখানে দেখা যাচ্ছে একটা ওয়ার্ক পারমিট ভিসা, তারপরে দেখা যাচ্ছে সুপার গার্ডেনের কি জব অফার লেটার, সুপার গার্ডেনের জব অফার লেটার, এই যে সুপার গার্ডেনের জব অফার লেটার, তারপরে এলএমআই দিছে, অস্ট্রেলিয়ার এলএমআই। তারপরে কি এনএক্স আছে, এনএক্স, তারপরে এখানে ওয়ার্ক পারমিট আছে। আচ্ছা, আর এইটা বলে আপনার ম্যান পাওয়ার ডেট একটা এক্সপায়ার করছে,
আচ্ছা, তারপর আর একটা দেশে শেডিউল এক্সপায়ার হয়েছে। ম্যান পাওয়ার, অস্ট্রেলিয়ার ম্যান পাওয়ার। হ্যাঁ, লাস্ট এডে রানিং, এটা দেশে 17 তারিখে। আচ্ছা, এই এই যে রানিং এই মাসের 17 17 তারিখ তারিখে দেশে, সামনের মাসে এই ডকুমেন্টগুলা উনি দেখতে পেল ওনার ওই যে jobvisa.com সাইটে সার্চ দিয়ে এটা স্টেপ বাই স্টেপ দেখেছেন আর তারপরে পেমেন্ট করেছেন। জি জি। কিভাবে তারপরের পেমেন্টটা কিভাবে করেছেন? তারপরে মনে করেন যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে, তখন 75,000 দেওয়া লাগবে। তারপরে আপনার মনে করেন যে এলএমআই এর জন্য দেওয়া লাগবে, জব লেটারের জন্য নেওয়া লাগবে, এরকম একটা ডিমান্ড চার্জ করছে ওরা, একটার পর একটা একটার পর একটা ডিমান্ড নিছে। আপনি দিয়ে গেলেন? আমি কাব পেপারস অনলাইনে দেখতেছি, আচ্ছা, দিচ্ছি, আমাকে বায়োমেট্রিক করাইছে, আর অনেক কিছু করাইছে। আচ্ছা, দেখা যাচ্ছে বায়োমেট্রিকের পেপার এই বিএফএস এ বিএফএসসি। বায়োমেট্রিক করেছে। জি, এই অ্যাপ্রুভ লেটারটা কিসের? এটাই তো প্রথম ফার্স্ট আবেদন দিয়ে, এটা ফার্স্ট আপনার আবেদন অ্যাপ্রুভ লেটার অ্যাপ্রুভাল দিয়েছে। লেটার। এই হচ্ছে ওয়ার্ক পারমিট। আচ্ছা, এই যে ওয়ার্ক পারমিট, এটা ওয়ার্ক পারমিট ভিসা, ওয়ার্ক পারমিট আছে আরেকটা, আচ্ছা, এটা ওয়ার্ক জব পারমিট ভিসা, এটা হচ্ছে জব অফার, এরকম কোম্পানি এটা হচ্ছে জব অফার, এলএমআই এটা হচ্ছে এলএমআইএ, এনএক্স। এনএক্স ভেরিফাইড লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এইটা হলো ওয়ার্ক পারমিট। এইটা হচ্ছে ওয়ার্ক। ওকে, এখন এটা স্টেপ বাই স্টেপ তার কত টাকা দিলেন? স্টেপ বাই স্টেপ টাকা মনে করেন যে আপনার 8 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল। আচ্ছা, 8 লাখ টাকা 8 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল, সেটার মধ্যে তো 4 লাখ টাকা দেশে দেওয়ার কথা আর 4 লাখ টাকা ওখানে দেওয়ার দেশে কথা। দেওয়ার কথা, 4 লাখ টাকা ওখানে দেওয়ার। তারপরে এখানে মনে করেন যে 1.5 মাসের মতো পার হয়ে যায়, হুম, তখন বলতেছে কি যে নেপাল থেকে 2টা লোক গেছে কোম্পানিতে। হুম, কোম্পানিতে যাওয়ার পরে ওরা কোম্পানিতে না যায়, ওরা আত্মীয় স্বজন রিলেটেড যারা আছে তাদের কাছে চলে গেছে, মানে কোম্পানিতে না যায় চলে গেছে বাইরে। কোম্পানি তো এখন আর এই সুযোগটা দেবে না আপনাদের, যে আপনি 4 লাখ টাকা ইনভেস্ট করবে কোম্পানি আপনার উপর, আপনি ওখানে কোম্পানিতে না যায় অন্য কোম্পানিতে কাজ করবেন, এই সুযোগ তো কোম্পানি আর দেবে না। আচ্ছা, যেহেতু দেবে না, সুতরাং ওই টাকাটা সুতরাং টাকা আপনাকে দিতে হবে। তারপরে ধাপে ধাপে সেই টাকাটাও উঠে গেল। উঠে যাওয়ার পরে এখন মনে করেন যে মানে 8 লাখ টাকা দিয়ে ফেলেছেন তখন 8 লাখ মানে কনফার্ম হয়ে গেছে সবকিছু। তারপরে আসলে আপনার মনে করেন যে এই যে কি বলে ম্যান পাওয়ার, একটা ম্যান পাওয়ারের জন্য টাকা নিল 2,60,000 টাকা। কেন? এটা তার আগে আপনার কথাতে বলে নাই? বলে যে আপনি এখন ম্যান পাওয়ার করলে আপনি যাইতে পারবেন না, ছাড়া তো যাইতে পারবেন না, আপনি যেহেতু এত টাকা দিছেন ম্যান পাওয়ার তো আপনাকে করতে হবে। আমি বললাম যে আমি তো ম্যান পাওয়ার তো আমার তো টোটালি চুক্তি তো একটা, আপনার সাথে কথা হয়েছে আমার এইভাবে, তো আপনি এত টাকা ডিমান্ড চার্জ করেন কিভাবে? 2-3 দিন ফোন অফ, কথা বলে না। আমার প্রয়োজন, আপনি টাকা দিয়ে ফেলেছেন, টাকা দিয়ে ফেলেছি, আমার প্রয়োজন, আমি তাকে বারবার ফোর্স করি। উনিও মনে করেন যে বারবার সময় নিয়ে এক একটা সময় এক একটা বলে। স্যারের থেকে জিগাই, স্যার যেরকম বলে, স্যারের বাইরে যারা আছে বাঙালি যাদের সাথে আমার পরিচিত ছিল তাদের সাথে কথা বললাম, তারাও একই সুরে কথা বলে। ও আচ্ছা, স্যার ছাড়াও যে যার মাধ্যমে আপনি গেছেন। আমি সাপোজ বিষয়টা এরকম, আমি আপনার সাথে কথা বলতেছি, হয়তো 2 মিনিট কথা বললেন আমার সাথে, কিন্তু আপনি বললেন যে এত টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমি এনাকে জিজ্ঞাসা করলাম, উনি যেহেতু ক্লোজ, ওনার সাথে তো আমি 5 মিনিট 10 মিনিটের জায়গায় কথা বলতে পারতেছি, যে ভাই বা বন্ধু এরকম এরকম ঘটনা, স্যার তো এরকম বললে বা বিষয়টা কি? উনি বলতেছে না, স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার একই বিষয়টা এইভাবে বলছে। আমি তো আসছি যেহেতু, তুমি দিলে সমস্যাকে দাও। দেওয়ার পরে এরকম নিল, নেওয়ার পরে 10 লাখ প্লাস আছে, তখন 10 লাখ প্লাস আছে। ইতিমধ্যে সাইডে আরেকটা ছোট ভাই, সে যাওয়ার জন্য খুব আগ্রহ দেখাইলো, আমার ছোট ভাই মানে চাচাতো ভাই এরকম খুব আগ্রহ দেখাইলো। আমি বললাম যে আমি আগে যাই, তারপরে দেখা যাক কি হয় না হয়। উনি আবার, আপনি যেহেতু করতেছেন আমিও করবো, আপনি বিদেশ থাকি আইছেন বা বাইরে থাকি আছেন, আপনি তো ভালো জানেন, আমিও করব। আমি তখন বললাম যে তুমি তো করবে, যে জিনিসটা তো এখনো ক্লিয়ার না, এটা লোক গেলে পরে পরিচিত থাকলে তখন নয় করা যাবে, সেক্ষেত্রে আলাদা বিষয়। তখন উনি বলতেছে যে না, আপনি করতেছেন, আমারটাও করেন। ওনারটাও দিলাম, ওনারটাও সেম পর্যায়ে মনে করেন কাজ আগাচ্ছে, উনিও টাকা দিচ্ছে সাথে, এটাও চলতেছে, 2টা কাজ একসাথেই মোটামুটি চলতেছে।
এমন এক সময় আসি সেরে এই 2টা কাজের ফাইলটাকে এমন বানালো যে টুইন ফাইল বানা ফেললো, 2টা ফাইল অ্যাটাচ করে ফেললো। বলতেছে যে এরকম দেখুন ওই ছেলেটা এখন টাকা দিতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না, ওর জন্য আমার আটকে যাচ্ছে, ওর জন্য আমার আটকে যাচ্ছে। এখন এই টুইন ফাইল ছুটাইতে লাগলে টাকা লাগবে কত, 2 লাখ টাকা। টুইন হইলো কেন? সে তো আর তার সাথে তো আমি একসাথে তার সাথে আবেদন করি নাই, তার সাথে আমি তো অনেক পরে। আপনি তো বলছেন যে ওকে একসাথে নিয়ে যাবো, আচ্ছা, ও যেহেতু আগ্রহ প্রকাশ করছে আপনার সাথেই যাবে, আপনার কাজের কাজ তো সেম সেমই, তাহলে সেক্ষেত্রে এরকম হবে কেন? তারপরে তবে টুইন ফাইল ছুটানোর জন্য মনে করেন যে আবার আরো 2 লাখ দিছেন। আরো 2 লাখ দিলাম, চটলে একটার পর একটা খালি বাড়তেছে। পরে টুইন ফাইল যখন সেপারেট হলো তখন আবার ম্যান পাওয়ার ডেট ওটা এক্সপায়ার হয়ে গেল, আগেরটা আগেরটা এখন আবার 2 লাখ দিতে হবে। আবার 2 লাখ। তারপরে মনে করেন যে সেটা গেল, সেটা যাওয়ার পরে সেই ম্যান পাওয়ার টাইমে 13 দিন থাকতে তখন বলতেছে যে কোম্পানির মিটিং চলতেছে, অমুক চলতেছে, সমুক চলতেছে, নানান রকম ওদের কস্ট ফস্ট নানান কিছু দেখায়, বললো যে এই মিটিং এর জন্য একটু ব্যস্ত আছি, আমি 2 দিন পরে ফোন দিচ্ছি, মানে হিন্দিতে কথা বলে 2 দিন পরে ফোন দিচ্ছি। আচ্ছা 2 দিন পরেই ফোন দিই, 2 দিন পরে ফোন দেবে। এখন মনে করেন এমন সময় এসে দাঁড়াইলো যে আপনার 17 তারিখ শেষ, মানে ম্যান পাওয়ারের টাইম 17 তারিখে শেষ। 2 দিন আগে বা 3 দিন আগে আপনাকে ডিমান্ড করতেছে যে এই ম্যান পাওয়ার এই 2 দিনের ভিতরে কাজ উঠবে না, আপনার রিনিউ করা লাগবে, আবার রিনিউ করা লাগবে। আমি যেখানেই ফোন দিই বা যেখানেই তথ্য নেই এই আপনি বিষয়ে, তো তাদের চক্রের মধ্যেই, তাদের চক্রের সদস্যের বাইরে তো আপনি যেতে পারছেন না। আমি এই চক্রের সদস্যের বাইরে বাইরে পর্যন্ত আদার সাইডে যারা আছে, হ্যাঁ, আদার সাইড যারা আছে তাদের থেকেও আমি তথ্যটা নিচ্ছি, অ্যাকুরেট ব্যাটে বলে মিলতেছে না আমার। আদার সাইড থেকে মানে কিভাবে? তা আরো Other কেউ side বলতে তাদের কি, সাথে এই- জড়িত? এই কোম্পানিতে লোক পরিচিত আমার 3 জন। আচ্ছা, এই 3 জনের পাইছেন কিভাবে? ওই আলাদা আলাদা? 3 জনকে পাইছে আলাদা আলাদা, 3 জন 3 রকমের, এক একজনের সাথে এক একজনের মিল নেই। আপনি যে স্যারকে পরিচিত আরেকজন ওই স্যারের পরিচিত না, এর স্যার হ্যাঁ স্যার, আবার আরেক স্যার। আরেক স্যার। কিন্তু আমি যখন বললাম যে এই স্যার, এই নামে কোনো স্যার আছে, তখন ও কার্ড ঠিকই বাই করে দিচ্ছে যে এই নামে স্যার আছে, এখানে তো 3 স্যার কাজ করে বা 4 স্যারে কাজ করে। আচ্ছা, একটার নাম রঞ্জিত, আর একটার নাম আনোয়ার, আর একটার নাম নাফিজ, এরকম বলতেছে। আচ্ছা, কোম্পানিতে এক, কোম্পানি এক, সব কিছু এক, তাহলে পার্থক্যের বিষয় হচ্ছে এখানে স্যারের, স্যারের পার্থক্য না, স্যারের পার্থক্য। কাজ যদি একই হয়, পার্থক্য বিষয়টা স্যার। তার পরবর্তীতে আমি এই কোম্পানি বাদেও বাইরেও কথা বললাম, অন্য কোম্পানি। অন্য কোম্পানির লোকের সাথে কথা বললাম যে এই বিষয়ে এরকম করে যাওয়া যায়। সব চক্র একই রকম, তারা বলতেছে যাওয়া যায় তো, আপনার ওখানে বিশ্বাস না হয় আপনি আসেন, আমি কাজ করে দিচ্ছি। তাদেরকেও তো পেয়েছেন আপনি ওইভাবে সোশ্যাল মিডিয়াতে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ইয়েতে মাধ্যম দিয়ে। সর্বশেষ পরিস্থিতি এরকম। এখন আমি যে আসছি আজকে, এই আসার উদ্দেশ্য হলো আমাকে 5 দিন টাইম দিয়েছে, 5 দিন টাইমের ভিতরে এর ভিতরে আপনাকে কাজ করতে হবে কি 2,60,000 টাকা আমাকে দিতে হবে। আমার ডকুমেন্ট সব কিছু বাংলাদেশ এম্বাসিতে পাঠাইছে ওনারা, বাংলাদেশ এম্বাসিতে পাঠাইছে। বায়োমেট্রিক কবে করেছেন? বায়োমেট্রিক অনেক দিন হয়েছে, 23/12/25। বাংলাদেশ এম্বাসিতে পাঠাইছে। বাংলাদেশ এম্বাসির বিষয় হচ্ছে কি কাগজপাতির লং টাইম মেয়াদ হয়েছে, এই পেপারসের মেয়াদ লং টাইম হওয়ার কারণে। नमस्ते शामिम जी। हाँ जी, एम्बेसी में एट लास्ट अभी थोड़ा देर पहले हमारा बात हुआ जो ऑफिस और खत्म होने के पहले, तो आपका कंट्री के एम्बेसी से बताया गया जो 2,60,000 रुपये लगेगा, ठीक है। एट लास्ट एंड फाइनल 2,60,000 रुपये अगर हम लोग जमा करेंगे तो देन आपका फाइल अप्रूवल करके छोड़ेगा, ठीक है। মানে 2,60,000 টাকা 2,60,000 টাকা দিলে আমার এখান থেকে অ্যাপ্রুভাল করে ছেড়ে দেবে। কিন্তু আমার এখন পর্যন্ত পাসপোর্ট তারা জমা নেয়নি, পাসপোর্টও জমা নেয়নি, কিছু জমা নেয়নি। তবে 2,60,000 টাকা 3 দিনের ভিতরে দিতে হবে। আপনার সম্পূর্ণই, আপনি এটা একটা প্রতারক চক্রের ফাঁদে পড়ছেন। এখানে কোনো কিছুই একদম ডে 1 থেকে সব কিছুই হচ্ছে আপনার সাথে প্রতারণা করেছে। এইভাবে কোনো 482 ভিসা হয় না। এইটা আপনাদের মনে করতে হবে যে অস্ট্রেলিয়াতে এইভাবে জব ভিসায় কেউ নিতে পারে না। আপনারা ওই যে যাদের সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করছেন বা যারা বলছে যে আমরা যাচ্ছি, আমরা গেছি, আমরা এখন অস্ট্রেলিয়াতে আছি, এই পুরা গ্রুপটাই হয়তো বাংলাদেশে কোথাও না কোথাও আছে, সেখান থেকে আপনাদেরকে মিসগাইড করেছে। আমি ওনাদের সাথে কথা বলছি ম্যাক্সিমাম টাইম ভিডিও কলে। ভিডিও কলে? ভিডিও কলে কোথায়, কিভাবে ভিডিও কল বুঝছেন যে আপনি সে অস্ট্রেলিয়ায়? এখন একদিন ফোন দিয়ে দেখাইলো যে মালটা বাগানে গাড়ি নিয়ে যাচ্ছে সবাই, মালটা বাগানে ঢুকছে, আবার অফিসে ঢুকছে। অফিস মনে কথা আমি যাবো আপনার অফিসে আসছি,
অস্ট্রেলিয়ান লাখ লাখ। ফ্ল্যাগ সব কিছু দিয়ে রাখছে, মানে ভিডিও কলে একবার সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢোকা যাচ্ছে না, এরকম পরিস্থিতির অফিসগুলো। এখানে ফ্রড বুঝবো কিভাবে, মানে বোঝার তো একটা অ্যাবিলিটি থাকা। প্রথমে হচ্ছে আমি আপনাকে বলি, প্রথমে হচ্ছে 1 নাম্বার, আপনি যেই সোশ্যাল মিডিয়াতে যাকে পেলেন তার পরিচয় সম্পর্কে আপনার জানতে হবে যে সে কি আসলে সত্য কথা বলতেছে কিনা। সে সিরাজগঞ্জে, বাংলাদেশের মধ্যেই আপনি সিরাজগঞ্জে গিয়ে দেখতেন তার বাড়ি কোথায়, তার সাথেই না, না, পরিচয় হইতেন, তার আশেপাশের 2টা লোকের সাথে সে এখানে তার ব্যক্তিগত ভোটার আইডি কার্ড পর্যন্ত। ভোটার আইডি কার্ড থাকুক, কিন্তু আপনি থাকেন কোথায়? আমি থাকি পাবনাতে। আপনি থাকেন পাবনা, পাবনার থেকে সিরাজগঞ্জ কি খুব বেশি দূর? না, সিরাজগঞ্জ বেশি দূর না। বেশি দূর না, আপনি তারপরে- ওখানে গিয়ে তার পরিচয় হইতে পারতেন তাহলে। আর সে যদি এরকম মানে নিশ্চিতভাবে 4 লাখ টাকায় কাউকে অস্ট্রেলিয়া নিতে পারে, তাহলে তার আত্মীয় স্বজন, তার গ্রামের লোকজন সব নিয়ে যাবে না? আপনার কেন নিবে? তারপরে আপনি 4 লাখ টাকা তো কোনো ঘটনা না। আজকে মালয়েশিয়ায় যদি 4 লাখ টাকা দিয়ে যাওয়া যায়, এই দেশের অর্ধেক লোক চলে যাবে, গ্রামের সাধারণ লোক চলে যাবে। তো সেই জায়গায় অস্ট্রেলিয়া যখন 4 লাখ টাকা দিয়ে, তো সেইটার জন্য আপনি থাকেন কোথায়? পাবনায়। পাবনায়। পাবনার লোক নেওয়ার তো দরকার নেই, তার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, তার গ্রামের লোক, তাদেরকে সে সুযোগ দিবে। এইটা হচ্ছে 1 নাম্বার। এরপরে আপনি যখন আপনাকে ওই যে অনলাইন দেখাইলো, এই যে australiajobvisa.com, এটা কোনো অথেন্টিক ওয়েবসাইট হইলো? এটা কোনো অথেন্টিক ওয়েবসাইট হইলো? এটা কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট? এরকম ওয়েবসাইট তো যে কেউ বানাতে পারে, যে কেউ বানায় ওই জায়গায় নিজের মতো করে ডকুমেন্ট সাবমিট করা, ডকুমেন্ট আপলোড করে আপনারা দেখাইতে পারে আপলোড হয়ে গেছে। তবে এখানে শুধুমাত্র অস্ট্রেলিয়ার যে jobvisa.com এটাতেই না, আরো 2টা ওয়েবসাইট আছে, ওটা সবগুলাই একটাই তারা আছে। প্রতারক চক্র। তারা এই মানুষের সাথে প্রতারণা করার জন্যই এই লিঙ্কগুলা তৈরি করছে, এই সাইটগুলা তৈরি করছে। কোনো লিঙ্কই তো পাওয়া গেছে হলো ফেসবুক বা হ্যাঁ ইউটিউব থেকে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো এই ওদের লিঙ্কগুলো তো কোনো গভর্নমেন্টের অথেন্টিক কোনো লিঙ্ক না। অস্ট্রেলিয়ার আগে যখন কেউ বলতে হবে যে কোন ক্যাটাগরিতে নিবে, সেই ক্যাটাগরির ক্রাইটেরিয়া কি আপনার সেটা দেখতে হবে, সেটার সাথে আপনার ম্যাচ করে কিনা। তারপর সেটার অথেন্টিক লিঙ্ক কোনগুলা সেটা জানতে হবে। আপনার ওই অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের যেই গভর্নমেন্ট লিঙ্ক আছে সেইখানে ঢুকে দেখতে হবে যে এই ক্যাটাগরির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তারপর সেই অনুযায়ী হয় কিনা। সেটার জন্য গভর্নমেন্ট অ্যাপ্রুভড এমপ্লয়ারের স্পন্সর লাগবে। তো আপনার যেই সে কি অ্যাপ্রুভড এমপ্লয়ার কি না এটা জানেন আপনি? এই 482 যেই অ্যাপ্রুভড এমপ্লয়ার আছে, এমপ্লয়ারের তালিকার মধ্যে সে আছে কিনা, অ্যাপ্রুভ অকুপেশন কিনা, কিসের জব দিবে আপনাকে বলছে? ড্রাইভিং। ড্রাইভিং। তো ড্রাইভিং কি ওই জায়গার স্কিল শর্টেজ অকুপেশন আছে কিনা, আর অন্য দেশের ড্রাইভিং কি তারা অ্যাকসেপ্ট করে কিনা, এটা আপনার জানতে হবে। আপনি এগুলো জানেন? ইন্টারভিউ নিয়েছে কোনো? ইন্টারভিউ বলতে কি, ইন্টারভিউ তো ওইভাবে কোনো জায়গা হয় নাই। বিএসএফ শুধুমাত্র- গ্লোবালে ভিএফএস গ্লোবালে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কোনো ঘটনা না। যে কেউ যে কোনো ডকুমেন্ট সাবমিট করেই তারপর ভিএফএস গ্লোবালে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। ওখানে শুধু বায়োমেট্রিক নিবে, মানে এইটার মাধ্যমে আপনি আরও সারা জীবনের জন্য আপনার রাস্তাটা বন্ধ করছেন। কারণ ভিএফএসে যখন এই ফেক ডকুমেন্ট দিয়ে আপনি গিয়ে ফিঙ্গার দিয়ে আসছেন, মানে আপনি ওইটার জন্য লায়াবেল হইলেন যে ওই ফেক ডকুমেন্ট আপনি ইচ্ছা করে দিচ্ছে। কে কোথা থেকে পাঠাইছে সেটা তারা বুঝবে না, বুঝবে যে আপনি ফেক ডকুমেন্ট দিয়ে অস্ট্রেলিয়ার এমবেসিকে আপনি মিসগাইড করার চেষ্টা করছেন। তাহলে টাকা তো টাকা গেছেই। এরপরে আপনি মানে কোনো যদি কখনো আল্লাহ মেহেরবানি করে জেনুইন কোনো কাগজপত্র আসে, জেনুইন কোনো স্পন্সর আপনি পান, তারপরেও আপনি আর অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। আমার কাছে যেই আপনার এই পর্যন্ত গল্পে যেটা মনে হয়েছে, আর এগুলো হচ্ছে সম্পূর্ণই এই যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ টাকা নিচ্ছে, এগুলোর কোনো রকম কোনো যৌক্তিকতা নাই। ওই যে এলএমআই, এই এলএমআই হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, এই এলএমআই লাগেই না। এলএমআই হচ্ছে কানাডার জন্য লাগে, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে কানাডার জন্য দরকার, অস্ট্রেলিয়ার জন্য কোনো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগে না। অস্ট্রেলিয়ায় দরকার হয় স্কিল অ্যাসেসমেন্ট, যেইটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট অ্যাপ্রুভড প্রতিষ্ঠান থেকে স্কিল করাতে হয়। সিঙ্গাপুরে যেরকম স্কিল করাতে হয়, এখানেও স্কিল অ্যাসেসমেন্ট নিতে হয়। এরপরে হচ্ছে আপনি সেই বিষয়গুলো আমাকে এইভাবে বলছে যে আপনি এখানে আসবেন, আসার পরে আপনাকে আসবেন কিভাবে
আসার তো প্রশ্নই ওঠে না। প্রতিটি ক্ষেত্রে যে প্রশ্নগুলি করা হয়েছে, প্রশ্নের সমাধান দেশে কীরকম করে দিয়েছে, এই পান না ওই পান নিয়ে করাবে বা ওইভাবে সমস্যার সমাধান সব ওখানে সমস্যার সমাধান ওখানে আপনি, এটা তো সে বলল, কিন্তু এই ইমিগ্রেশনের ল আছে, ওই ল এর বাইরে তো কেউ না। ওখানে তো ওই ল মেনে আপনাকে ভিসা অ্যাপ্রুভ হবে, ভিসা অ্যাপ্রুভ হলে দেন আপনি যাইতে পারবেন। তো ভিসা অ্যাপ্রুভ হওয়ার জন্যই তো ওই লগুলা। তো সেইটা যখন সিস্টেমে পড়বে না তখনই আপনার বুঝতে হবে যে সে, নাহলে আপনি তার কথা মতো চলতে থাকলে সারা জীবন এখন টাকা দিবেন, আবার এই টাকা দেওয়ার পরে আবার আপনারা কতদিন ঘুরে আরেকটা উসিলা দিয়া, তো আপনি দিতেই থাকবেন এইভাবে জীবনভর। আমি সর্বশেষ পরিস্থিতি আমার জীবনে তো আমি কোনোদিন শুনি নাই যে বাংলাদেশের এমবেসিতে কোনো কিছু ডকুমেন্ট প্রশ্নই ওঠে না, কোনো টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না। আপনি টাকা দিবেন একজনকে, বাংলাদেশে তার কোনো কানেকশন ছাড়া আপনি টাকা দিয়ে দিলেন, আপনার টাকা এত মূল্যহীন। আর তারপরে আপনি এটারে নিয়ে যাচাই বাছাই করলেই তো আমাদের অনেক ভিডিও এতদিনে আমি চোখে আসতো। ভিডিও চোখে আসলে আপনি একবার 25,000 দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, 1,00,000 টাকা দিচ্ছেন, তারপরে আইসে আপনি ওই কথাটা বলতেন। আমি যদি বলি যে ভাই বা স্যার আমার টাকা কাজে দিব না, তাহলে মানে আগের সব কিছু তাহলে করে শেষ। যে সব ক্যান্সেল হয়ে যাবে। এরকম একটা ভয়ভীতির কারণে তাহলে যেটা অল্প চাইছে দিছে। অনেকগুলো টাকা একবার চলে গেছে, সেখানে যদি আবার ক্যান্সেলের সেই বাইরে আশাটা আপনি ধরে রাখার জন্য এভাবে দিতেই থাকবেন। এটা তো তাই হয়েছে যে আপনি দিতেই থাকবেন। একটা কথা যখন সে মানলো না, 4 লাখ টাকার জায়গায় যখন সে পরের 4 লাখের কথা বললো, তখনই তো আপনার বুঝতে হবে। আমি তো এই পেপারসগুলো যখন বাইরে ইমিগ্রেশন তারপরে যেই বললো যে ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ার একবার দুইবার, অস্ট্রেলিয়াতে কোনো ম্যান পাওয়ারের বিষয় নেই, ইয়া করে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। সর্বশেষ এখন যে আর এই এতগুলো টাকা কিভাবে দিছেন আপনি? সব বিকাশের মাধ্যমে? বিকাশে যে আবার অ্যাকাউন্ট নম্বর দিছে। ব্যাংক অ্যাকাউন্ট কোন বাংলাদেশের? না ইন্ডিয়ান অ্যাকাউন্ট। ইন্ডিয়ান অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন আপনি? ইন্ডিয়ান অ্যাকাউন্টে টাকা পাঠাবো কিভাবে? এত তাহলে সবগুলা টাকা বিকাশের মাধ্যমে, বিকাশে এত লক্ষ লক্ষ টাকা পাঠাইছেন আপনি? ওরা সিস্টেমে কাজ করছে আর কি, যে এখানে টাকা পাঠাইতে পারবে না, বাধ্যতামূলক বিকাশই দিবে, সেরকম একটা কিছু করছে। আমি ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য ইন্ডিয়ার লোক ফিট করে মনে করেন যে টাকা পাঠাবো। মানে কতটা নেশায় আসক্ত হয়েছেন আপনি যে কোনো ভাবে টাকা, যে তো নিজের ক্ষতি, নিজের পরিবারের ক্ষতি, নিজের দেশের ক্ষতি, যে এইভাবে প্রতারক চক্রের কাছে এইসব টাকা তুলে দেওয়া। এইসব টাকাগুলো তো মনে করেন যে আমার ব্যক্তিগত ইনকামের টাকা, এতগুলো না, এর ভিতরে সব ধার দেনা করে দেওয়া বা বিভিন্ন জায়গা থেকে লোন সিস্টেম করে নিয়ে দেওয়া। 30 লাখ টাকা তো কম কথা না। 2 লাখ টাকা না, ক্ষতিগ্রস্ত। সর্বশেষ এখন যে পর্যায়ে উনি আমাকে বললো যে 2-3 দিনের ভিতরে এম্বাসির লোকে টাকা দিতে হবে, টাকা দিয়ে শুনলাম আমি কথাটা, এটা কিছুতেই কোনো যৌক্তিক কথা না, কোনো কিছুতেই এই ব্যাপারে ফার্দার আপনি আর কোনোভাবেই আগাবেন না। এটা হচ্ছে আমার অ্যাডভাইস, রাখতে পারতেছি না। কালকে আমি আপনারা কল দিতে পারি না, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল বুঝছেন, আর আপনাদের কাছে অনেক আপডেট ছিল। এখন স্যারের সাথে আমি কথা বলছিলাম, কথা বলার পরে স্যার আমার বললো কি এম্বাসি থেকে বলছে এরকম আপনার মানে 2,60,000 টাকা, আমার একদম কাটায় মনে নেই, কিন্তু এরকম মানে 2,60,000 টাকা আপনার লাগে বুঝছেন। এইটা কোম্পানি বা স্যারের তরফ থেকে কিছু না, এটা এম্বাসি থেকে স্যাররে বলছে এম্বাসি এই টাকাটা নিবে বুঝছেন। এই টাকাটা এম্বাসি চাইছে, এম্বাসি এই টাকাটা আপনার কাছ থেকে, এম্বাসির যে বড় বড় মালেরা আছে এরা আপনার থেকে এই টাকাটা খাবে। এই কথার উপর ভিত্তি করে মনে করেন আমার জ্ঞান ফেলে না, এখানে তো পরিস্থিতি ভালো না। এম্বাসি বাংলাদেশে এম্বাসি যদি ঘুষ খায় সেখানে কি বলার থাকে? তাহলে এতক্ষণের আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে একজন মানে একটা প্রতারক চক্রের কবলে পড়লে কতটা অসহায় হতে পারে, যে 4 লাখ টাকা চুক্তি করে সেই জায়গায় 30 লাখ টাকা পর্যন্ত তার কাছ থেকে বিভিন্ন কৌশলে, কিন্তু অপকৌশলে এই টাকাগুলো 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর এই 30 লাখ টাকা তার জীবনে আসলে সর্বশান্ত, সে তারপরেও এই অস্ট্রেলিয়া যাওয়ার আশা এখনো বুকে ধারণ করে আছে, এখন ওই স্বপ্ন দেখছে, এবং এরপরেও আরও টাকা দেওয়ার জন্য সে এখনো চিন্তা করছে যে আমি আরও টাকা দিব। কারণ কি, সে ওই চক্রের ফাঁদে এভাবেই পা তলিয়ে গেছে, এত টাকাই দিয়ে দিয়েছে যে সে এখন তাকে রিফিউজ করে, তাকে ওই টাকাটা না দিয়ে তার
আগের যে এতদিনের দীর্ঘদিনের স্বপ্ন বা এতদিনের এত টাকা দেওয়া ওই জিনিসটা হারিয়ে যাওয়ার ওই ভয়টার থেকে সে এই রিলেশনটা কিন্তু কন্টিনিউ করে আসছে। আপনাদেরকে বলবো যে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য আসলে এরকম মরিয়া হওয়ার কোনো কিছু নাই। আপনাদের আগে বুঝতে হবে যে আপনি এলিজেবল কিনা। আপনি যদি এলিজেবল হন তাহলে সঠিক প্রক্রিয়ার মধ্যে আপনার সাব ক্লাস কোন ক্যাটাগরিতে আপনার ভিসার জন্য আপনি এলিজেবল সেটার জন্য সঠিকভাবে কিভাবে জবের জন্য আবেদন করবেন, কিভাবে সিভি তৈরি করবেন, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন সেইটা বুঝে শুনে তারপর চেষ্টা করবেন অস্ট্রেলিয়ার জবের জন্য। আমি এর আগেও বলেছি যে এই অস্ট্রেলিয়ার মতো দেশের জব ভিসা শুধুমাত্র টাকা দিয়ে কন্ট্যাক্ট করে নেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনার সেই জবের জন্য এলিজেবল হতে হবে। এরপর আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনার মিনিমাম ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে এবং আপনি যেই অকুপেশনে বা যেই প্রফেশনে অস্ট্রেলিয়াতে জব করতে চাচ্ছেন সেটার স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের মাধ্যমে। এরপরে আপনি জবের জন্য আবেদন করতে পারবেন। আর দেন যদি কোনো নমিনেটেড মানে অ্যাপ্রুভড এমপ্লয়ার যদি আপনাকে জব অফার দেয় তাহলেই শুধুমাত্র জবের জন্য আবেদন করা সম্ভব বা জব ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে যাওয়া সম্ভব। সে কারণে আপনারা ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। আপনারা অবশ্যই এই সব চক্র থেকে সাবধান থাকবেন এবং যে কোনো লিঙ্কে ঢুকার আগে আপনারা দেখবেন যে ওই লিঙ্কটা ভেরিফাইড কিনা। এই যে ওনারে যেই ওই jobvisa.com যেই সাইটটা দেখিয়েছে এবং ওই ওয়েবসাইটে বিভিন্ন সময় তার ডকুমেন্ট আপলোড করে তারপর দেখিয়েছে, এভাবে যে কেউ যে কোনো একটা লিঙ্ক তৈরি করে তারপর কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করে দেখাতে পারে। আপনার বুঝতে হবে যে গভর্নমেন্ট অথরাইজড ওয়েবসাইট কোনগুলা, কোন ওয়েবসাইটগুলোর উপরে আপনি ভিত্তি করবেন। আপনারা যদি না জানেন অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা অস্ট্রেলিয়া জব ভিসা সংক্রান্ত একদম প্রতারণার কৌশল খুঁটিনাটি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সহ জেনে গেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আর কোনো ভাই আর কোনো বন্ধু এ ধরনের প্রতারকদের কবলে না পড়ে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।